আজকের পর্বে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 সালে কৃষি প্রজার শ্রেণী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা এটা পঞ্চম ভাগে দেখব, অর্থাৎ ছ্যাট অ্যাক্টের পঞ্চম ভাগ দ্বাদশ অধ্যায়, যেখানে আমরা দেখেছি যে অধিগ্রহণ করার পর ভূমিগুলোর যে প্রজাস্বত্ব প্রদান করা হলো, সেই প্রজাস্বত্ব প্রদান করা শুরু হলো এই পঞ্চম ভাগ থেকে, অর্থাৎ দ্বাদশ অধ্যায় থেকে। আমরা 1 থেকে 11 নম্বর অধ্যায় পর্যন্ত কি দেখেছি? জমিগুলো অধিগ্রহণ করেছে। এখন অধিগ্রহণকৃত জমিগুলোকে তো প্রজাস্বত্ব দিতে হবে, বা মধ্যস্বত্বভোগীকে যেহেতু তুলে দেওয়া হলো, তো এখন সরাসরি কি আসবে? প্রজাদের কাছে আসবে, অর্থাৎ যারা সরাসরি সরকারের খাজনা প্রদান করবে। এটা দ্বাদশ অধ্যায় 79 থেকে 82 সেকশন পর্যন্ত আমরা দেখব। তো প্রথমে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন। এটা কিন্তু শুধুমাত্র কৃষি প্রজাদের জন্য নয়। এটা যে শুধুমাত্র কৃষি প্রজা তা কিন্তু নয়। কৃষি প্রজা এবং অকৃষি প্রজা প্লাস অকৃষি প্রজা উভয়েরই বিধান এখানে আছে। কৃষি প্লাস অকৃষি উভয় প্রজারই বিধান এখানে আছে। তবে অকৃষি প্রজার বেশিরভাগ বিধানগুলো নিয়ন্ত্রিত হয় ন্যাট অ্যাক্ট, অর্থাৎ অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এর মাধ্যমে। ওকে, তাহলে আমরা কৃষি প্রজার শ্রেণীকরণকে দেখব যে কৃষি প্রজাটা আসলে এখানে কিভাবে আসলো, অর্থাৎ কৃষি প্রজাটা কিভাবে হলো। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই 79 ধারার পর থেকে যে টেনেন্সিগুলো প্রদান করা হলো, প্রজাস্বত্বগুলো প্রদান করা হলো, তাদেরকে অবশ্যই কৃষি প্রজাদের দেওয়া হলো। প্রথম হলো কি? কৃষি প্রজাদের দেওয়া হলো। তো এই প্রজাস্বত্বটা যাদেরকে দেওয়া হলো তাদেরকে আমরা বলবো রায়ত বা মালিক, রায়ত অথবা মালিক। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে যাদেরকে প্রজাস্বত্বগুলো দেওয়া হলো কৃষি জমি, তাদেরকে আমরা বলবো রায়ত অথবা মালিক। আর যদি অকৃষি জমিগুলো দেওয়া হয়েছে আর অকৃষি জমিগুলো দেওয়া হবে, সেগুলো আমরা বলবো এখানে অকৃষি প্রজা। সেটাকে আমরা এক কথায় বলবো অকৃষি প্রজা। তাহলে আমরা প্রজাকে যদি একটু পার্থক্য করি, তাহলে প্রজা হবে দুইটা, একটা হলো কৃষি প্রজা, একটা অকৃষি প্রজা। এখন কৃষি প্রজা হবে তারাই যারা রায়ত এবং মালিক নামে পরিচিত, এটাই হচ্ছে কৃষি প্রজা। আর অকৃষি প্রজার কোনো ক্লাসিফিকেশন নেই, অকৃষি প্রজা মানে অকৃষি প্রজাকে আমরা বুঝবো। তো এখন আমরা এখানে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে কৃষি প্রজাটা আসলে কি। এখন কৃষি প্রজার শ্রেণীকরণে এখানে আসছে যে অকৃষি প্রজার দায় দায়িত্বগুলো কি। তাহলে তো অকৃষি প্রজাকে যে একটা জমি দেওয়া হলো, কোন পার্সপেক্টিভে জমিটা দেওয়া হলো, কিভাবে সে জমিটা ব্যবহার করবে, যে ম্যানার অফ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, কিভাবে এটা হলো। তো এখন আমরা দেখবো যে জমিটা তাকে প্রথমে প্রদান করলো, এটাকে আমরা দেখবো যে এই যে অকৃষি প্রজার দায় দায়িত্বটা দেখবো আমরা একদম 81 ধারা, সেকশন 81 অনুযায়ী আমরা দায় দায়িত্বগুলো দেখব। যে জমিটা দিল সেই জমিটাতে সে কি কি করতে পারে। প্রথম কথা হলো, যে জমিটা তাদের প্রজাস্বত্ব তাকে প্রদান করা হলো, সেই জমিটা সে ব্যবহার করবে। কি করবে? ব্যবহার করবে। ওকে, তাকে দেওয়া হলো। এখন ব্যবহার করার ক্ষেত্রে এটা তার অধিকার, ব্যবহার করলো। তো এখন তার লিয়াবিলিটি এবং দায় দায়িত্ব কিছু আছে। সেটা কি? যে একটা জমি তাকে প্রদান করা হলো, সেই জমি সে ব্যবহার সত্ত্ব পেলো, ব্যবহার করতে পারলো, কিন্তু কি করতে পারবে না। তার দায় দায়িত্ব বা লিয়াবিলিটি কি? তার লিয়াবিলিটি হচ্ছে এই যে জমিটা তাকে দেওয়া হলো, এই জমিটার মধ্যে যদি কোনো প্রকারের খনিজ পদার্থ থাকে, খনিজ পদার্থ এটা হচ্ছে মাটির নিচে থাকতে পারে বা উপরে যেভাবেই থাক না কেন। এখন খনিজ পদার্থটা কি? ধরেন কোনো খনি তৈরি করা হলো বা মাইন ধরেন কয়লার খনিও তৈরি হলো, তাহলে কিন্তু ভিতরে যে কয়লার অধিকারটা সেটা সরকারের থাকবে, সেটা কিন্তু এই রায়ত বা মালিকের থাকবে না। দ্বিতীয় হচ্ছে 1 নম্বর গেল খনিজ পদার্থের অধিকার, এখানে গেল। আচ্ছা, তো এই খনিজ পদার্থ বাদে বাকি রেখে বা মাটির নিচে যে পদার্থগুলো আছে সে পদার্থগুলো অবশ্যই সরকারের থাকবে। এগুলোর মালিকানা কিন্তু এই রায়ত বা মালিককে দেওয়া হয়নি। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কৃষি প্রজাকে যে তৈরি করা হলো রায়ত বা মালিক নামে, তাকে জমিগুলো ব্যবহার করার ব্যবহার সত্ত্ব অধিকার দেওয়া হলো। তো এই ব্যবহার সত্ত্বের অধিকারটা প্রকৃতপক্ষে দেওয়া হলো 83 ধারা অনুযায়ী। 83 ধারা অনুযায়ী ব্যবহার সত্ত্বের অধিকার থেকে দেওয়া হয়েছে যে সে জমিটা একদম স্পষ্টভাবে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে 83 ধারা অনুযায়ী। ওকে, তো এখন তাহলে অকৃষি প্রজার ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে? অকৃষি প্রজার ক্ষেত্রে বিষয়টা দাঁড়াবে, আমরা যেটা দেখব সেটা হচ্ছে
অকৃষি প্রজার যে অধিকার এবং যে দায় দায়িত্বগুলো আছে এগুলো বিশেষ করে নিয়ন্ত্রিত হবে ন্যাট অ্যাক্ট দ্বারা। এই স্যাট অ্যাক্টের 81 ক ধারা, এই ধারাটি কিন্তু স্পেশাল ধারা, বিশেষ ধারা, যে ধারাটিতে শুধুমাত্র অকৃষি ভূমির বিধিবিধানগুলো বলা আছে। কি বলা আছে? অকৃষি ভূমির ব্যবহার, বিধিবিধান, অকৃষি ভূমির নিয়ন্ত্রণ। তার মানে অকৃষি ভূমির যতগুলো নিয়ন্ত্রণ তা কিন্তু এই 81 ক ধারা অনুযায়ী অবশ্যই নিয়ন্ত্রিত হবে। ওকে, তো 81 ক ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়, তাহলে এটার যে বিধিবিধান, অধিকার এবং দায় দায়িত্বগুলো অকৃষি আইন অনুযায়ী অবশ্যই নির্ধারণ করা হবে। ওকে, তাহলে অকৃষি আইন অনুযায়ী নির্ধারণ করা হলো। এখন প্রশ্ন হলো, এই যে অকৃষি আইন অনুযায়ী বিষয়গুলো নির্ধারণ করা হলো, তাকে একটা জমি দেওয়া হলো, অকৃষি ভূমি দেওয়া হলো, তাহলে এই অকৃষি ভূমিটা সে কিন্তু আর ফার্দার সাবলেট দিতে পারবে না, সাবলেট দিতে পারবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অকৃষি ভূমি যেগুলা দেওয়া হলো সেগুলো থেকে সাবলেট নিষিদ্ধ করা হলো। যদি সাবলেট দেয় তাহলে কি হবে? যদি সাবলেট দেয় তাহলে সাবলেটকৃত জমিটুকু বা জমির অংশটুকু কোনো প্রকার প্রশ্ন ছাড়া সরাসরি সরকারের নিকট অর্পিত হবে, অর্থাৎ তার মালিকানা তিনি থাকবেন না। সাবলেট নিয়ে পরবর্তী পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, যেখানে কৃষিভূমি, অকৃষি ভূমির যে সাবলেট সংক্রান্ত বিষয় আছে, বিধিবিধানগুলো আছে, সেগুলো আমরা আলোচনা করব। এখন আমি পূর্বের যদি 81 ধারা আরেকবার ফিরে আসি, তাহলে এখানে দেখেন যে কৃষি প্রজা একটা মালিক হিসেবে তৈরি করলো, কী হিসেবে তৈরি করলো? মালিক হিসেবে তৈরি করলো জমি দিয়ে। আরেকটা প্রকারভেদ হতে পারে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে মালিক হিসেবে তৈরি করবে না, অর্থাৎ সরকার যদি ইজারা দেয়, ইজারার মাধ্যমেও প্রজাস্বত্ব তৈরি করতে পারে। ইজারার মাধ্যমে প্রজাস্বত্ব, প্রজাস্বত্ব। ওকে, তো যদি সরাসরি মালিক হিসেবে তৈরি না করে তাহলে ইজারার মাধ্যমে প্রজাস্বত্ব তৈরি করা হবে। এখন প্রশ্ন হলো, ইজারার মাধ্যমে যদি প্রজাস্বত্বটা তৈরি করা হয় তাহলে তার দায় দায়িত্বগুলো কেমন হবে, বা এই ইজারাটা কিভাবে হবে? তো এটা বলা আছে যে ইজারার যে সত্ত্ব তৈরি হবে, অর্থাৎ ইজারার যে দলিল তৈরি করা হবে, ধরুন তা ইজারার শর্তের মধ্যেও দায় দায়িত্বগুলো দেওয়া থাকবে যে এটা কিভাবে ব্যবহার করা যাবে বা এই জমিটির তার অধিকার কতটুকু থাকবে সেটা ইজারার দলিলের মধ্যে ব্যবহার করতে হবে। এখন ইজারার দলিলটা কেমন হবে? অবশ্যই ইজারার দলিল 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে কি হতে হবে? নিবন্ধন হতে হবে, নিবন্ধন হতে হবে। এবং 2 নাম্বার, এই যে ইজারাটা দিল অবশ্যই সরকার কর্তৃক কোনো কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরিকৃত হতে হবে, অর্থাৎ সরকারের কর্তৃপক্ষের মাধ্যমে মঞ্জুরিকৃত হবে, মঞ্জুরিকৃত হবে, তবে ইজারার দলিলটি পরিপূর্ণভাবে তৈরি হবে। তাহলে আমরা এখানে যদি বিষয়টাকে একটু সামারি করার চেষ্টা করি তাহলে বলবো যে কৃষি প্রজার শ্রেণীতে এভাবে করা হয়েছে যে একটা কৃষি প্রজা, একটা অকৃষি প্রজা। তার মানে রাষ্ট্রীয় অধিগ্রহণে প্রজাস্বত্ব আইন কৃষি এবং অকৃষি উভয় প্রজারই বিধান আছে। কৃষি প্রজা তারাই যাদেরকে এখানে 89 ধারার পর থেকে 79 ধারার পর থেকে প্রজাস্বত্বগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ 5ম ভাগ অনুযায়ী প্রজাস্বত্ব দেওয়া হলো এবং সরাসরি ভূমির স্থায়ী মালিক করা হলো, তারাই হচ্ছে প্রকৃত মালিক। আর যদি সরাসরি ভূমির স্থায়ী মালিক করা না থাকে তাহলে তারা হচ্ছে কি ইজারার মাধ্যমে প্রজাস্বত্ব দেওয়া হয়েছে বা ইজারার মাধ্যমে তারা মালিকানা সত্ত্ব পেয়েছে। তো যারা ইজারার মাধ্যমে মালিকানা সত্ত্ব পেয়েছে অবশ্যই তাদের ইজারা দলের নিবন্ধিত দলিলের মাধ্যমে হতে হবে। 2 নম্বর, সরকারের কর্তৃপক্ষের মাধ্যমে মঞ্জুরিকৃত হতে হবে। এটা গেল কৃষি প্রজার ক্ষেত্রে। অকৃষি প্রজার ক্ষেত্রে হচ্ছে 81 ক ধারা অনুযায়ী বিধানটি নির্ধারিত করা হবে যে 81 ক ধারা অনুযায়ী অকৃষি ভূমির নিয়ন্ত্রণ চলবে। এখন নিয়ন্ত্রণ চলার ক্ষেত্রে অকৃষির যে প্রজা আছে তাদের অধিকার এবং দায় দায়িত্ব কোনগুলো থেকে নির্ধারণ করা হবে? ন্যাট অ্যাক্ট, অর্থাৎ অকৃষি প্রজাস্বত্ব আইন 1949 আইন দ্বারা নির্ধারণ করা হবে। তো অকৃষি প্রজাস্বত্ব বা ন্যাট অ্যান্ড আইন নিয়ে আমি পরবর্তীতে কোনো পর্ব আছে, অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নতুবা প্লে লিস্টে গিয়েও দেখতে পারবেন যে অকৃষি প্রজাস্বত্ব আইন 1949, সেখানে গিয়ে ধারাবাহিক পর্বে আপনার বিষয়টি স্পষ্টভাবে দেখতে পারবেন। যাই হোক, আজকের পর্বে খুব সংক্ষিপ্তভাবে বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। তো তার আগে আচ্ছা যাই হোক, আরেকটি বিষয় আমরা এখানে একবারে দেখে নিই। সেটা হচ্ছে এক মালিক তৈরি করা হলো,
তাহলে মালিক তৈরি করার পর তাকে ব্যবহার সত্ত্ব দেওয়া হলো 83 ধারায়, আমি কিছুক্ষণ আগে দেখলাম। ওকে, তাকে ব্যবহার সত্ত্ব দেওয়া হলো। তৃতীয় নাম্বার হচ্ছে 84 ধারায় আরেকটি বিষয় বলা আছে, সেটা হচ্ছে যে যদি মৃত্যু হয়, একটা মালিক তো তৈরি করা হলো, একটা সম্পত্তির মালিক তৈরি করা হতে মালিক তো মৃত্যুবরণ করতে পারে। তো মালিক যদি মৃত্যুবরণ করে তাহলে উত্তরাধিকার যারা আছে, উত্তরাধিকার এটা হচ্ছে তাদের অধিকার, উত্তরাধিকারের বরাবরে সম্পত্তি চলে যাবে, অর্থাৎ ব্যক্তিগত আইন অনুযায়ী, উত্তরাধিকার আইন অনুযায়ী। উত্তরাধিকার আইন অনুযায়ী যদি উত্তরাধিকার থাকে তাহলে এই সম্পত্তিটার মালিক হবে তার উত্তরাধিকার। আর যদি উত্তরাধিকার কোনো প্রকার না থাকে বা উত্তরাধিকারহীনভাবে এই রায়ত বা মালিক মারা যায়, তাহলে এটা কি হবে? সরকারের নিকট বর্তাবে। এটা কয় ধারা অনুযায়ী? 84 ধারা অনুযায়ী সরকারের নিকট বর্তাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকে যেহেতু স্থায়ী বা পার্মানেন্ট মালিক করা হলো, তাহলে অবশ্যই কি হবে? তার একটা অধিকার দেওয়া হবে। সে না থাকলে তার সন্তান পাবে, তার সন্তান বা উত্তরাধিকারী একদম যদি কেউ না থাকে তাহলে সরকারের নিকট বর্তাবে এই মালিকের যে জমিটা দেওয়া হলো। তৃতীয় নাম্বার হচ্ছে অনেক ক্ষেত্রে 85 নম্বরে বলা হয়েছে ধারা, এগুলো সব সেকশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাকে উচ্ছেদও করা যেতে পারে, যে সরকার তাকে প্রজাস্বত্ব দিল, মালিক করলো, পার্মানেন্টলি মালিক করলো, কিন্তু কোনো এক কারণে সরকার থেকে কি করলো? উচ্ছেদ করলো। এখানে উচ্ছেদের কারণ বলা হয়েছে, উচ্ছেদের কারণ অর্থাৎ সরকার চাইলে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণে প্রজাস্বত্ব আইনের যে সকল বিধিবিধান আছে এই বিধিবিধানগুলো যদি পরিপূর্ণভাবে মেনে না নেয় বা ফলো না করে, তাহলে সরকার চাইলে তাকে কী করতে হবে? উচ্ছেদ করতে পারে। তো এক্ষেত্রে যদি উচ্ছেদ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই কী করবে? দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হবে। দেওয়ানি আদালতে মোকদ্দমা করে ডিগ্রি নিতে হবে, মোকদ্দমা করে ডিক্রির মাধ্যমে কি করা যাবে? তাকে উচ্ছেদ করা যাবে। তো যাই হোক, আমরা 83, 84 এবং 85 সংক্ষিপ্ত দেখার চেষ্টা করলাম। তো এটা হচ্ছে কৃষি প্রজা শ্রেণী সম্পর্কিত আমি একটু ওভারঅল ধারণা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে নতুনভাবে আবার কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।